বাংলাদেশের কাছে স্বাধীনতার পতাকাবাহী হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ইউনূস সরকার বাংলাদেশে আসার পর হইতে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এবং ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ডদের সাথে প্রায় সময় সংঘর্ষের সৃষ্টি করিয়া আসিতেছে। আপনি প্রোটেকশন দিচ্ছেন না, আপনারা তো অনুমতি নেবেন না। तुम्हें तो शुक्रगुजार होना चाहिए, तुम सेफ हो। না, এটা তো আপনাকে কর্তৃপক্ষ জানাবেন, আমাদের উচ্চতর কর্তৃপক্ষ জানান। না 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 দাদা, দাদা দাঁড়ান, শোনেন, রিপোর্ট দেন, দাঁড়ান, আপনি রিপোর্ট দেন, আমি রিপোর্ট দিচ্ছি। আমার সব এই মতো আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি আপনারা? তাহলে ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চায়? আর যুদ্ধে জড়ালে বাংলাদেশ কি পারবে ভারতের সাথে? সীমান্তের ওপারে উত্তপ্ত পরিস্থিতি দেখলে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশ কি সত্যিই নিরাপদে আছে নাকি বিপদের মুখে রয়েছে? ভারত তার রাজ্য সিকিম যেভাবে বাংলার নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসের মীর জাফরের মতো দখল করেছে, ঠিক একইভাবে ভারত বাংলাদেশকে কি একই কায়দায় দখল করতে চায় নাকি এর পিছনে লুকিয়ে আছে গোপন রহস্য? আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই রহস্যময় ঘটনাটি আপনারা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর না চাইলে ডিসলাইক করুন। চলুন তাহলে একটু জেনে নেই ভারতের সিকিম রাজ্য হারানোর পিছনের গল্পটি। সিকিম ছিল হিমালয়ের কোলে অবস্থিত শান্ত ও সুন্দর একটি স্বাধীন দেশ। জুগিয়াল রাজবংশের অধীনে এই দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে নিজস্ব সংস্কৃতি ও সক্রিয়তা নিয়ে দেশটি টিকে ছিল। কিন্তু 1970-এর দশকের মাঝামাঝি সময়ে কাজী লেন্দুক দর্জির বিশ্বাসঘাতকতা এবং ভারতের আগ্রাসীনীদের ফলে সিকিম তার স্বাধীনতা হারায় এবং ভারতের 22তম রাজ্যে পরিণত হয়। এটি শুধু একটি দেশের স্বাধীনতা হারানোর কাহিনী নয়, এটি দেশপ্রেমের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং আঞ্চলিক রাজনীতির আগ্রাসীর বাসনা পূরণের এক নোংরা খেলার করুণ পরিণতি। কাজী লেন্দুক দর্জি ছিলেন সিকিম রাজ্যের এক প্রভাবশালী নেতা। প্রাথমিকভাবে তিনি জুগিয়ালদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু তার ইচ্ছা আকাঙ্ক্ষা এবং ভারতের মদন পুষ্পতা তাকে দেশদ্রোহিতার পথে ঠেলে দেয়। ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস লেন্দুক দর্জির সাথে যোগাযোগ স্থাপন এবং সিকিমের জৌগিয়াল শাসকের উৎখাত করে ভারতে যোগ দেওয়ার জন্য পরিচিত করে। লেন্দুক দর্জিকে লোভ দেখা ও প্রতিপত্তির লোভ দেখানো হয়, যার কাছে তিনি খুব সহজেই বিক্রি হয়ে যান। 1970-এর দশকের শুরুতেই সিকিমের রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। লেন্দুক দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেস জুগিয়াল রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন এবং আন্দোলন শুরু করে। সেই আন্দোলনকে ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন যোগায়। 1974 সালে সিকিমে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে লেন্দুক দর্জির দল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে এবং লেন্দুক দর্জি প্রধানমন্ত্রী হন। এ সময় ভারতের হস্তক্ষেপ আরও প্রখর হয়ে ওঠে। 1975 সালের 9 এপ্রিল লেন্দুক দর্জির আহ্বানে ভারতীয় সেনাবাহিনী সিকিমের রাজধানী গ্যাংটক দখল করে নেয় এবং জুগিয়ান রাজা পালদেব থন্ডুকে গৃহবন্দী করে। এরপর একটি তথাকথিত গণভোটের আয়োজন করা হয়। সেই গণভোট ছিল সম্পূর্ণ লোক দেখানো এবং অনৈতিক। ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতিতে এবং ব্যাপক কারচুপির মাধ্যমে গণভোটের ফলাফল ভারতের পক্ষে নিয়ে আসা হয়, যেখানে দেখানো হয় যে সিকিমের লোকজন ভারতে যোগ দিতে ইচ্ছুক। এই গণভোটের বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন ওঠে, কিন্তু ভারত সরকার তা উপেক্ষা করে 14 এপ্রিল 1975 সালে ভারতের পার্লামেন্ট সিকিম রাজ্যের জন্য একটি বিল পাশ করে সিকিম রাজ্যকে ভারত দখলে নেয় এবং ভারত সিকিমকে তার 22তম রাজ্যে পরিণত করে। লেন্দুক দর্জি যার বিশ্বাসঘাতকতার কারণে সিকিম তার স্বাধীনতা হারিয়েছে এবং ভারতের অধীনে তিনি সিকিম প্রধান মুখ্যমন্ত্রী হন। তিনি সিকিম ভারতের অন্তর্ভুক্তির ফলে এই অঞ্চলে ভূ রাজনীতিক ভারসাম্যের ব্যাপক পরিবর্তন আসে। সিকিম তার স্বতন্ত্র হারায় এবং ভারতের পরিচয়ের অধীনে চলে যায়। আর এই ঘটনা
ঘটনা সিকিমের লোকজনের গভীর ক্ষোভ ও হতাশার সৃষ্টি করে, যা আজও সম্পূর্ণরূপে প্রসন্নপুত হয়নি। লেন্দুক দর্জির নাম সিকিমের ইতিহাসে এক বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত লাভ করেছে, যিনি ক্ষমতার লোভে নিজের দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলেন। এই ঘটনা শুধু সিকিমের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য একটি সতর্কবার্তা। এটি দেখিয়ে দেয় যে কিভাবে বড় বড় দেশগুলো ছোট ছোট রাজ্যগুলির হস্তক্ষেপ লাভ করে এবং তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। সিকিমের এই পতনকে আজও ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক পরিচালক অশোক রায়না তার বই ইনসাইড স্টোরি অফ ইন্ডিয়ান সিপিএস সার্ভিসে উল্লেখ করেছেন, তা ভারত 1971 সাল থেকে সিকিম দখলের পরিকল্পনা করেছিল। এই লক্ষ্যে সিকিম আন্দোলন, হত্যা ও রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করা হয়। তেমনিভাবে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিলিটি ও কড়া গ্রাসে শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশকে গ্রাস করার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে পড়ে গত 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। এরপরেই সারা পৃথিবীতে নন্দনীয় এবং বিভিন্ন দেশ হতে একাধিক নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আবির্ভাব ঘটে। এতেই চটে বসে ভারত, কারণ ভারত এটা কোনোভাবেই চায় না, কারণ ভারতের কাছে হাসিনা ছিল লেন্দুকের মতো। বাংলাদেশকে আক্রমণের জন্য ভারতের প্রতি তার আহ্বান ছিল। এ সময় অটল হিমালয় পর্বতের মতো হয়ে দাঁড়িয়েছিল একটি নাম, যার নাম মোহাম্মদ ইউনূস। কিন্তু হাসিনার পালানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের নেতৃত্ব নেবেন, তখন এটা ভারতের প্রধানমন্ত্রী ও ভারত কল্পনা করতে পারেনি। আর যদি এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ যুদ্ধ হয়, তাহলে কি বাংলাদেশ পারবে ভারতের সাথে, নাকি বাংলাদেশকে ভারত তাহাদের দখলে করে নেবে? এতে করে বাংলাদেশ সেনাবাহিনী হাত গুটিয়ে বসে নেই। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত এলাকায় জোরদার নজরে রেখেছে এবং সেই সাথে টহলও বাড়িয়েছে। বিশেষ করে ভারত সীমান্ত এলাকায় সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ও টহলে অবস্থান করিতেছে এবং সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, যাতে যে কোনো হুমকি দ্রুত মোকাবেলা করা যায়। সত্যি বলতে ভারত সেনারা বাংলাদেশের দিকে আসার চেষ্টা করে, তবে এটা তাদের জন্য হবে সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ সামরিক শক্তি, কৌশলগত দক্ষতা এবং আধুনিক অস্ত্রের ট্রেনিং এবং আন্তর্জাতিক সমর্থনের দিক থেকে ভারতের সাথে তুলনায় হয় না বাংলাদেশ সেনাদের। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত আধুনিক এবং সুসংগঠিত সেনাবাহিনীদের হাতে রয়েছে উন্নত মানের প্রযুক্তি, ট্যাঙ্ক, আর্টিলারি এবং রকেট লঞ্চার। তারা ভূমি আক্রমণে ও প্রতিরোধে সক্ষম এবং জাতিসংঘের শান্তি মিশন, প্রতিরক্ষা মিশনের অভিজ্ঞতা তাদেরকে বাস্তব যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করিতে দক্ষ করে তুলেছে এবং বাংলাদেশ গেরিলা যুদ্ধে কৌশলে যথেষ্ট পারদর্শী। আর বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে অত্যাধুনিক বিমান ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা সুরক্ষিত আছে। এই অবস্থায় ভারত বাংলাদেশ সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করা একেবারেই অবাস্তব। তবে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায়, তবে তারা তাদের মূল লক্ষ্য হতে সরে যাবে এবং আন্তর্জাতিক সুবিধা থেকে বঞ্চিত হবে। এটা যেন হবে তাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার মতো। আপনার কি মনে হয় ভারত সেনারা ভবিষ্যতে বাংলাদেশে প্রবেশ করবে বা করার চেষ্টা করবে, নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।